আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে তার প্রতি প্রধান যে সমস্ত দায়িত্ব বা যে সমস্ত কর্তব্যটা ছিল সেটা হচ্ছে যে এই যে জুলাই সনদ সম্পর্কে বা জুলাই সনদ তৈরি করা। অবশেষে তিনি বিভিন্ন কমিটি তৈরি করলেন। সেই কমিটির ভিতর থেকে বা কমিশনের ভিতর থেকে তারা কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেন। সেখান থেকে তারা একটা জুলাই সনদ তৈরি করে আজকে সেটা তারা স্বাক্ষর করলেন, এবং এই স্বাক্ষরকে কেন্দ্র করে এই যে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তারা আজকে যেই সিন্ডিকেট তৈরি করলো, এই সমস্ত বিষয়গুলা, এবং এনসিপি কেন জুলাই এই যে সনদে স্বাক্ষর না করে বিরত থাকলো, সেই বিষয়গুলো আলোচনা করব। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল এই যে দেশটা কীভাবে এগিয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবা বা চিন্তা করা, দেশের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই সমস্ত সকল সূচকেই ব্যর্থ হয়েছেন বলে অনেকেই মনে করেন। তিনি একটা বিভিন্ন কমিশন তৈরি করেছেন। সেই কমিশনের মাধ্যমে তিনি একটা কমিশন ছিল তার সংবিধান সংস্কার, একটা কমিশন ছিল তার এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার, আরেকটা কমিশন ছিল তার এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বা জুলাই সনদ তৈরি করার জন্য। এই জুলাই সনদ তৈরি করার জন্য ডক্টর আলী রিয়াজের যে কমিশন ছিল সেই কমিশনের মেয়াদ পালাক্রমে তিনি একে একে বাড়িয়েছেন, কিন্তু এই কমিশনের একটা ঐক্যমত্যে পৌঁছাইতে পারেনি। এই ঐক্যমত্যের কমিশন অবশেষে গত 2 দিন পূর্বে, অর্থাৎ গত 14-15 তারিখে এক বিশেষ বৈঠক করে, সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। তিনি বলেন যে সকল দলগুলো নাকি ঐক্যমত হয়েছে। এখন এই ঐক্যমতের ভিত্তিতে, তার কথিত যে ঐক্যমতের ভিত্তিতে তিনি কী করলেন, জুলাই সনদ আজকে স্বাক্ষরের জন্য জাতীয় সংসদ ভবনে ডাকলেন। সেখানে তিনি প্রধান দল বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরও কিছু দু একটা দল সেখানে স্বাক্ষর করে। কিন্তু এই জুলাই আন্দোলনের পক্ষের প্রধান দল যেটা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলামের, সেই নাহিদ ইসলামরা কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত মানে অনুষ্ঠানে স্বাক্ষর করবে না বা এই যে জুলাই সনদে স্বাক্ষর করবে না, এটা তারা পূর্বেই জানিয়ে দিয়েছে। তারপরও এই যে নাহিদ ইসলামদের বক্তব্য, এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, কীভাবে এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত হবে, এই সমস্ত বিষয়গুলো যদি আসলে নির্দিষ্ট করে না দেওয়া হয় বা নির্দিষ্ট না করা হয়, তাহলে তারা এখানে স্বাক্ষর করবেন না বলে তিনি জানিয়েছেন। আসলে তার কথার যৌক্তিকতা রয়েছে, কেননা এই যে সনদ স্বাক্ষর করলেই যেন এটা বাস্তবায়িত হয়ে যাবে, কিন্তু তাই নয়। এই সনদের আসলে আইনগত ভিত্তি থাকতে হবে। এখন আইনগত ভিত্তি না থাকা অবস্থায় এটা শুধুমাত্র কাগজে কলমে একটা, শুধুমাত্র লোক দেখানো একটা কাগজ আর কি, এছাড়া আর কিছুই নয়। এখন এই যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বা জুলাই সনদ এই যে স্বাক্ষর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি ঐক্যমতে পৌঁছে এখানে তিনি স্বাক্ষর করলেন। এখন এই যে সকল রাজনৈতিক দলগুলোকে তিনি কীভাবে এখানে নিয়েছেন এটা তিনি ভালো জানেন। কেননা দর্শক, আমরা যদি দেখি বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন যদি সমীকরণগুলো আমরা দেখি, সেখানে কথিত আছে যে এই যে প্রায় 60% রাজনৈতিক দল কিন্তু এই তার ঐক্যমত কমিশনে সেখানে যায়নি, অথবা 2-1টা দল বা 2-4টা দল সেখানে গিয়েছে, কিন্তু সেখান থেকে তারা পরবর্তীতে মানে আলোচনায় বনিবনা না হওয়ার কারণে তারা সেখান থেকে চলে আসছে। এখন এর ভিতরে কিন্তু আওয়ামী লীগ আছে, যাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ। এখন সব মিলিয়ে যদি 60% দল যদি সেখানে এই অনুষ্ঠানে না থাকে বা এই যে স্বাক্ষর না করবে এরকম মন মানসিকতা নিয়ে থাকে, তাহলে সেখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বললেন যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি সেখানে এই স্বাক্ষর অনুষ্ঠান করতেছেন, এটা তিনি ভালো জানেন। আর আমরা যে বিষয়টা দেখি যে এই যে জুলাই সনদ যদি এই যে আইনগত ভিত্তি পায়ও, তাহলে আমাদের মূল সংবিধান, অর্থাৎ 1972 সালের যে সংবিধান আছে, যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান, এই মূল সংবিধানের তাহলে কি হবে? এখন এখানে আমরা যদি বা এক্ষেত্রে আমরা একটা রেফারেন্স টানতে পারি, যিনি সংবিধান এবং আইন বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক, তার বক্তব্য অনুযায়ী যেন জুলাই সনদকে যদি প্রধানতম বা একম শ্রেণীর সংবিধান ধরা হয়, আর আমাদের 72-এর যে সংবিধান আছে ওই সংবিধানকে যদি দ্বিতীয় শ্রেণীর ধরা হয়, তাহলে তিনি এইভাবে বলছেন আর কি। এখন একম শ্রেণীর সংবিধান এবং দ্বিতীয় শ্রেণীর সংবিধান বলতে গিয়ে ডক্টর স্বাধীন মালিক কিন্তু নিজেই বলেছেন যে পৃথিবীর কোনো দেশেও এরকম সংবিধান নাই, বা একটা একম শ্রেণীর একটা দ্বিতীয় শ্রেণীর। এখন আমাদের দেশে কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেরকম কিছু করতে চাচ্ছেন? কেননা আমরা যদি জুলাই সনদের দিকে তাকাই, জুলাই সনদের যে 84টি ধারা আছে, ওই 84টি ধারার ভিতরে কিন্তু 3টি আপনার
অঙ্গীকার আছে, 3টি অঙ্গীকারের দ্বিতীয় অঙ্গীকারে বলা আছে যে প্রচলিত আইন বা সংবিধানে যা কিছুই বলা থাকুক না কেন, এই জুলাই সনদ এবং সংবিধানের ভিতরে কোনো তারতম্য দেখা দিলে সেই ক্ষেত্রে কিন্তু জুলাই সনদ প্রাধান্য পাবে। চিন্তা করছেন, তার মানে জুলাই সনদকে কিন্তু একমত সংবিধানের মর্যাদা এখানে দিয়ে দিছে। এখন এই যে জুলাই সনদকে একমত সংবিধানের বা প্রথম সংবিধানের যেই মর্যাদা দেওয়া হইলে, তাহলে আমাদের 1971-72 সালের যে সংবিধান, ওই সংবিধানের ভ্যালু থাকতেছে না। এখন ওই সংবিধানের যদি ভ্যালু না থাকে, তাহলে যে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বা মুক্তিযুদ্ধে যে সমস্ত পক্ষগুলা সপক্ষের যে সমস্ত দলগুলা বা পক্ষগুলো আছেন, তাহলে তারা কি এই যে জুলাই সনদকে তারা মানবেন না। এখন এটা মিলে যে সংবিধানটা একটা পক্ষ মানলো আরেকটা পক্ষ মানবে না, তাহলে দেশটার ভিতরে কি একটা বিশৃঙ্খলা হবে বলে আপনারা মনে করেন? এখন এই বিষয়ে ডক্টর স্বাধীন মালিকের যেই কথাটা, তিনি কিন্তু সরকারকে কিন্তু এখানে খোসা দিয়ে একটা কথা বলেছেন যে অন্যান্য দেশ যখন চাঁদে যাচ্ছে যে রকেট দিয়ে, সেক্ষেত্রে আমাদের দেশ চাঁদে যাওয়ার জন্য মই তৈরি করতেছে, বিষয়টা এরকম তিনি মানে সরকারকে খোসা দিয়ে বলছেন। এখন সব মিলে দেশের ভিতরে কি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে কিনা, সেটা তারাই ভালো জানেন। আর এই যে যাদের নিয়ে জুলাই সনদ, সেই এনসিপি কিন্তু এই জুলাই সনদে এখনও স্বাক্ষর করেনি। এখন তারা হয়তো বা পরবর্তীতে করবে, একটা রাজনৈতিক কৌশলের কারণে তারা হয়তো এখনও করতেছে না। এখন দেশের ভিতরে যদি আসলে এই যে একটা 2টা সংবিধান থাকে, হযবরল পরিস্থিতি থাকে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা আসলে ক্রমান্বয়ে নিম্ন দিকে যাবে বলে অনেকেই মনে করেন।